বাংলায় একটা প্রবাদ আছে, বাঘের দেখুন আর সাপের লেখুন। তো আপনারা জানেন যে আমরা সুন্দরবনের এখন একটা আইল্যান্ডে এখানে আমরা ঘুরতে এসেছি বা এখানে এক্সপ্লোর করতে এসেছি। তো এখানে খুঁজতে খুঁজতে আমাদের সেই আকাঙ্ক্ষিত যে ঘটনা, যে কাহিনী শোনার জন্য বা দেখার জন্য আমরা এসেছিলাম, সেই কাহিনীটা কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি। সেটা আমি আগেই বলেছি যে বাঘের দেখুন আর সাপের লেখুন। এখন বাঘ যদি কোনো মানুষকে দেখতে পায় তাহলে সে আর ফিরে আসে না, এরকম একটা বাংলায় প্রবাদ আছে। কিন্তু আমরা এমন একটা ব্যক্তির সামনে বসে আছি যিনি বাঘের মুখ থেকে ফেরত এসেছেন। তো তার মুখের জুবানি এবং তার জীবনের ইতিহাস ঘটনা সেটা আমরা বিস্তারিত শুনবো। তো বাবা, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ ইয়াদ আলী লস্কর। আপনার এই গ্রাম এবং থানাটা যদি একটু বলেন বাবা। গ্রাম ভাঙাতোষখালী, থানা খান্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমরা গল্প শুনেছি বা এই এলাকার মানুষ বলে যে বাঘের সঙ্গে আপনি লড়াই করেছেন, লড়াই করে জিতে বাড়িতে এসেছেন। তো এখন আপনি যদি আপনার সেই বিস্তারিত ঘটনা প্রথম থেকে খুলে বলেন তাহলে আমরা খুবই ইচ্ছা নিয়ে এসেছি, আর আমার যে সমস্ত দর্শক রয়েছে তারা এরকম গল্প, এরকম কাহিনী শুনতে চায়। তো আপনি একটু গোড়া থেকে বলুন আপনার সঙ্গে কি ঘটেছিল, আপনি কখন বেরিয়েছিলেন, এবং পুরো বিস্তারিত যদি বলেন তাহলে খুবই উপকৃত হব। আমরা জঙ্গলে কাটতে যেতাম। আমরা সরকারের পারমিশন আচ্ছা। আমরা সরকারের পারমিশন নিয়ে কাটতে যেতাম এবং আমরা দীর্ঘদিন যাই। বা আমি 20 জন লোকের একটা হেড ছিলাম। আচ্ছা। ওই নৌকো যে 400 মন 500 মনের নৌকোর মাঝে ছিলাম। মাছ আমি হেড ছিলাম। 20 জন লোক আমার কথা মতন চলবে, ওকে বসবে, সব কিছু। এখন জঙ্গলে আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে আমার বাবা তখন বেঁচে ছিল। আমার বাবা ছিল আমার সঙ্গে। আমার বাবা কিন্তু জঙ্গলে যায়নি, আমার বাবাই নৌকোয় গেছিল এমনি দেখতে। আমার বাবা আর আমার ছোটো ছেলে, একটা ভাই। ঠিক সেই সময়টা আপনার ওই কেওড়ার সময়। আচ্ছা। ভাদ্র মাসে, ঠিক ভাদ্র মাসে কেওড়ার সময় ওরা ওই গিয়েছে কেওড়া নিয়ে চলে আসবে, আমরা কাজকর্ম করব। কিন্তু আমাদের যখন ঘের দিয়েছে ফরেস্টার থেকে, তখন আমাদের দেখিয়ে দিয়েছে এখান থেকে এইটা তোমার, পরেরটা আসবে না। এইভাবে করে আমাদের একটা সিস্টেম থাকবে। আচ্ছা। আমি সকালবেলা উঠে লোকজনকে নিয়ে ছোটো ডিঙিটি করে নিয়ে জঙ্গলের পাড়ে ধরলাম। ওখানে ভাত টাত খাওয়া দাওয়া সব করে নিলাম। লোকজন খেলাম, খেয়ে নিয়ে আমরা উঠলাম। উঠে দেখি বাঘের পা। আচ্ছা। মানে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাঘটা চলে আসছে। ঘর বলে একটু পানি হয়েছে, মানে ওই পানিটা বাঘের পার খুঁজে আসে। আচ্ছা। এখন আমার লোকজন কিছু তনামানা করছে, সেটা বাঘ গেছে। তখন আমি বললাম, এই দেখো বাঘ গেছে ভোরবেলা, রাগ। তার মানে ভোরবেলা পানি হয়েছে। পানিটা যখন ওই বাঘের পার খুঁজে বেরিয়ে আসে, বাঘ আগে চলে গেছে। বলতে আমার একটা ভাইপো, একটু সম্পর্কের ভাইপো, সম্পর্ক হয়, সে আর আমার ওই বড় জামাই ওরা ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকে। আর আমার সঙ্গে একটা বুড়ো লোক ছিল, সেও বলছে হিন্দু লোক। সে বলছে চলো মার নাম করে যাই, চলো দিন বাবু, সব চিন্তা ভাবনা করে লাভ নেই, চলো। সেও চলে গিয়ে তখন আমার মনের মধ্যে একটু সন্দেহ। তখন বেলা কটা বাজে? তখন বেলা এই সকাল আপনার এই 6টা কি 6:30, 7টা এরকম হলেও হতে পারে আন্দাজে। তো ওই জঙ্গলটার নাম কি ছিল বাবা? 4 নম্বর আড়বেশিয়া 4 নম্বর। আচ্ছা। এখান থেকে কতক্ষণ লাগে আপনাদের জেলিয়াখালী থেকে? আমাদের এখান থেকে লাগে প্রায় ঘন্টা 2, এরকম লাগে, 2 ঘন্টা। তারপরে কি আছে বলো? তারপরে যখন ঢুকে গেল তখন আমার সন্দেহ হলো। তখন আমি ঢুকলাম, আমার হাতে একটা দা আছে, আর কিচ্ছু নেই। এখন ঢুকি, বাম সাইডে একটা ঝাড় আছে, ওই আপনার হেতাল গাছের ঝাড় আছে, হেতাল কাটার ঝাড়।
আর ঝোঁক থেকে ওই হেতাল গাছ ঝাড়ে মধ্যে একটা শব্দ হয়েছে। কত যখন তখন মনে আমার একটু সন্দেহ, তখন আমার লক্ষ্য হচ্ছে এই আমার বাম সাইডটা, যে সাইডটা শব্দ হচ্ছে এরকম বাম সাইডটা। আমি এরকম যাচ্ছি দেখতে দেখতে, দেখে এক গর্জন গাছের তলায় কয়েকটা পালা ফেলা আছে, বাঘ তখন রেডি। আর আমার আগে যে বুড়ো লোকটা গিয়েছিল সেই বুড়ো লোকটা কুলটা ঘাই করে নিয়ে আর একদম ডাইরেক্ট ওই সোজাসুজি বাঘের সোজাসুজি দাঁড়িয়ে আছে, মুখ হয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন ছুটিকে বলি যাই দেখি দেখি এই বাঘ যখন রেডি আছে, ন্যাস সাইডে নাচতেছে আর রেডি আছে। আমি তখন বললাম তা কাকা কাকা ডাক্তার, কাকা কাকা বলে আমি লাভ দিয়ে পড়ে পর কাকার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি এর মধ্যে, হেতাল বনে। না ওই গোরান গাছের মধ্যে আচ্ছা, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আর যেতে পারি না, ও তখন হাত করে পড়ে আমার এই বাম সাইডটা আর পিঠির চালে একটা হাতা মেরে দিয়েছে। ওর সঙ্গে সঙ্গে তখন আমার হুঁশ আছে, আমার জ্ঞান আছে, সব কিছু আছে। তখন আমি বলি, আল্লাহ আমি তো মরি দাও, তখন তো কলমাটা পড়ে নেই। তখন আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলে কলমাটা পড়ার সঙ্গে সঙ্গে আমি স্বাভাবিক মানুষ হই। তখন আমি স্বাভাবিক হই। দেখি আমার এই বাঁহাতটা ওর গলায়, এই গলায় লেগে আছে, আর ডান হাতে দা আছে, আর একটু একটু কাদা কাদা মতন ও আমার ঠেল মানে ওর ক্ষমতা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে? না, আমার সামনে দিকে ঠেলছিল, আমার ট্রেন দিলাম। আচ্ছা, আসছে আছি সেজন্য আর নীলা খেলা কিচ্ছু বলার নেই। এইরকম একটা গাছ, ওই আপনার এ গাছ, ওই নেমো গাছ, আমার পুরী চালে বেঁধে গেল। তখন আমি ক্ষমতা পেলাম, পুরীর ছেলে যখন বেঁধে গেল আর ওই ওর উপর একটা ডাল এসে আমার মাথার উপরে ঠিক এই ওই গাছের ডাল, আর বাঘের মুখটা ঠিক আমার মাথার উঁচু খুব লম্বা, খুব বড় বাঘ। হ্যাঁ মদ্দা বাঘ। আচ্ছা, মদ্দা বাঘ খুব শক্তিশালী। হ্যাঁ খুব শক্তিশালী। ও যখন আমার ঠেলে নিয়ে আসে তখন ওই ডালটা এসে এখানে এই ডালটা এরকম মুখ দিয়ে যে সরিয়ে দেয়, আবার ডালটা ও যখন আমার সল দেয় তখন আমি ওর ঠেলে দিই, আর আমি যখন একটু সল পাই ও তখন আমার ঠেলে দিয়ে ঠিক এরকম হচ্ছে। কিন্তু আমি দাঁড় খুব মারতেছি কিন্তু ও লাগাতে যাচ্ছে। আচ্ছা, লাগাতে যাচ্ছে এরকম হচ্ছে। ওইটা কি মোটে না হলে অন্তত 10 থেকে 15 মিনিট লড়াইটা চলবে। লড়াইটা চলছে। এমন সময় আমার সেই জামাই সে করলো কি, সে ওই আস্তে আস্তে ওই গাছের মধ্যে এসে আমার পিছন দিকে ওই গাছের গোড়ায় এসে ও বসে খুবই মারবে কি, আর ও আর মারল না। তখন ঘুরে গেল গাছের মধ্যে, ঘুরে গিয়ে বাম সাইডে একটা গোরান গাছ ঝাড়ছে, ওই গোরান গাছের মধ্যে থেকে ও কুলটা শুধু ফেলে দেয় ওই বাঘের দিকে। আর ও ঢুকে গেছে ঠিক এরকম ওই ডান সাইডে এরকম বাঘের ঢুকে গেল। হয়ে গেলে ও আঁক করে করে আমার ছেড়ে চোট মারি কুড়ুল। আচ্ছা, কুড়ুলা ছাক কুড়িয়ে যখন চলে গেল ছিট মারি যখন, তখন আমি বসে পড়ি। ও তখন আমার একটা দাঁড়ে, তখন আমি রকমুখ হয়ে গেছি। এখন ওর কোমারি কেমনটা ঠিক না, ও তখন আমার দা বেড়ে আর হাত বেড়ে পাঁচ আমার জামাই। তখন আমি ঘুরে যেয়ে দেখি না, তার নাম হচ্ছে লিজা। আচ্ছা, মারা গেছে অবশ্যই। যাক, আমি বললাম তুমি? তাতে হ্যাঁ। তখন ওই ওর পাঁজা থেকে তুলে আসলো, আর সব কথা তার সব এখানে আছে। তখন আমি ওই বললো ঝাপাটা সব চপ গিলবে না। মানে হ্যাঁ হ্যাঁ, সবাই আমার গোলা ধরে কাটা কাটা করছে, আমার ভাইটাই সব। মানে আপনার তখন গায়ে পুরো রক্ত সব হ্যাঁ, ভর্তি তখন হয়েছে। আমি দেখি আমার একটা এক্সারসাইজ গেঞ্জি কাজ ছিল, গেঞ্জিটা একটু পুরো হয়েছে। আপনার দাগ কোথায় কোথায় আছে এইগুলো জিজ্ঞেস করো। আমি তখন বুঝতে পারছি যে আমার কোথায় লেগেছে, কী হয়েছে না হয়েছে, আমার হোস তখন নেই। আচ্ছা, আমি ওদের নিয়ে সব ডিঙ্গিতে উঠলাম, উঠে ছাড়ো সেগুলো ফরেস্টার ওখানে থাকে। হুম, ওদের বোট আছে মাঝখানে, বোটে গেলাম, বোটে গেলে লিখে টেকে দিয়ে একটা ভগবতী ছিল, দেখে নেওয়া হলো। ভগবতীকে তুলে আমাকে নিয়ে আসলো মোল্লা খালি। আচ্ছা,
মোল্লাখালী নিয়ে এলো, ওখানে মোল্লাখালী হসপিটাল আছে। নিয়ে এসে তখন না, ওখানে একটা ডাক্তার, সে ডাক্তার এখন বেঁচে আছে, পীযূষ কুমার আচ্ছা। মণ্ডল। হুম। আর তিনি এখন আসেন, তিনি আমাদের খুলনা হাসপাতালে ছিল, এখন ওখানেই থাকেন, মাঝে মাঝে আমাদের ধামাখালিতে আসেন, আচ্ছা। চেম্বার আছে। এখন উনি সবে ওই ডাক্তারি পাশ করে এসে চেম্বার খুলেছে মোল্লাখালী হাটখোলায়, এখন আমার এই চেম্বারে ভর্তি করলো, রাখলো, এইটা আমার স্যালাইন দিল। তখন তারপর আমি বুঝতে পারছি যে আমার এই এখানটা কাটা, এখানে সব কিচ্ছু নেই আর কি। সব উড়ে গেছে। তখন আমি বুঝতে পারছি হুম। ওই ডাক্তারে ভর্তি হওয়ার আগে, হুম। কিন্তু কথা বলতে পারছি। তখন ওই আমাদের নৌকোর মালিক, ওই মোল্লাখালী বাড়ি, তার নাম ধীরেন মণ্ডল, তিনি ছিলেন, তার পকেটে কলম ছিল আর কাগজ ছিল, আমি নিয়ে নিলাম। নিয়ে আমার শরীরে কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি সব লিখে লিখে বলে দিলাম। মানে কথা বলতে পারছেন না? না, আর ডাক্তারের কাছে আনলে আমার একটা ইঞ্জেকশন দিল, দিয়ে সেলাইন দিল, অনেক জায়গাতে সেলাই করে। আচ্ছা। সেলাইটা ধরে আমি তখন বললাম যে না, আপনার বাচ্চা মই লিখে দিলাম, আমি আমার একটা ভালো ইঞ্জেকশন দাম, নাড়াচাড়া করবো, সেলাইটা আপনার খারাপ হয়ে যাবে হয়তো, হুম। তার আগে একটা ভালো ইঞ্জেকশন নিয়ে আপনার সেলাই করবেন না। কারণ উনি মিথ্যে কথা বলবো না, উনি এই পায়ে একটা আর এই পায়ে একটা দুটো ইঞ্জেকশন করলো। আমি ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আর কিছু বুঝতে পারছেন না? তারা সেলাই টেলাই কী হোক, কী কথা করলো না করলো, তারপরে যখন বাড়িতে খবর আসলো, অলওয়েজ করে দিল ফরেস্টার থেকে। হুম। এরা বোট ফোট নিয়ে নেয় গেছিল, ওরা গিয়ে আমার দেখি ভোরবেলা, ওরা সকালবেলা আমার যখন একটু জ্ঞান ফিরেছে, তখন আমি দেখতে পাচ্ছি সন্দেশখালির পারে আমাকে ধরেছে। লোক তো লোকারণ্য, তখন ধরে, তখন এই নাম শুনেছেন বোধ হয়, আবুকাল লস্করের নাম শুনেছেন? তা উনি হচ্ছেন আমাদের ভাই, উনি হচ্ছে সেই দিন পাঠিয়ে তখন নেতা আর কি। উনি সন্দেশখালি থাকে। আর আমার মেজ ভাই আছে, আমার সেই ভাই আছে, তারপর আমার চাষি ভাই কেরামত লস্কর বলে নাম, মারা গেছে, সে আছে। তো আপনার এই কোথায় কোথায় সেই দাগগুলো এখন আছে? এখন কি সেই দাগ আছে আপনার? এখন দাগ আছে, হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখান থেকে একটা দাগ আছে, হ্যাঁ, ওখান থেকে একটা সেলাইয়ের দাগ আছে। আর এখানে একটা দাগ আছে, আচ্ছা, ওখানেও একটা দাগ আছে। মুখের দাগ আছে, এখানে একটা আছে। আচ্ছা। আর পিঠেও দাগ আছে? পিঠের দাগ নেই। ও মানে যেহেতু কয়েক বছর হয়ে গেছে, মুছে গেছে। আচ্ছা, বলছি, তবে যাওয়ার সময় একটা ওই যখন চলে যায় তখন একটা নখের আঁচড় দিয়ে গেছিলো আমার এই এখানে, হুম, এই আচ্ছা, ওই নখের আঘাতটা আছে। আচ্ছা, তো তারপরে কি আপনি আর কোনোদিন কাটকাটে জঙ্গলে গেছেন? হ্যাঁ তারপরেও গেছেন? হ্যাঁ, সেই তারপরে আমি ওই 22 দিন ছিলাম বদরতলা হাসপাতালে। এবার আমার এখানে ধরলো, যখন নিয়ে যায় হাসপাতালে, হুম। এখানে ধরলো, ধরে আমার ছেলে মেয়ে বা ওর মাটা সবাইকে দেখালো। আমার বড় মেয়ে চুরি করে উঠে গেল বোটে, আমার সঙ্গে ছিল, বদরতলা পর্যন্ত গেছিল সে, ওখানে যে ভর্তি হলো বলি। তারপরে 3 দিন পর আমার হুঁশে দেখি আমি আমার সেলাইন চলতেছে, মানে আয়া বসে আছে আমার সামনে এই পাশে। আমার কে আছে? আমি আছি। আমার মনে খেলে সেলাইন। তখন উনি ডাক্তারের কাছে গেল, বলি ডাক্তার বলে সেলাইন খুলে দেওয়া, যদি খেচ্ছে একটা বিস্কুট আর দুধ ভালো করে ফুটিয়ে, মানে খুব নরম করে, নরম সেখানে খেলাম, থাকলাম। বাড়িতে লোকজন যাওয়া আসা করছে, তবে ওই অনেকবার ইনকোয়ারি গেছে আমার ওখানে, আচ্ছা। ফরেস্টার থেকে, সরকার থেকে। তো এই যে বাঘে ধরেছিল, হ্যাঁ, তাই বলে যে আপনি কি বাঘ মেরেছেন? আমি বলি না। ঠিক আছে, দেখুন এরকম জঙ্গলে এরকম সরু করে এই 15-20 হাতে, এরকম 50 হাতে, এরকম চড়া করে একটা সরু করে, এরকম সরু করে মাথা ও মাথায় পর্যন্ত একটা সয়াল কাটা হয়। আচ্ছা, মানে খাল মতো। হ্যাঁ হ্যাঁ, আবার এইভাবে কাটা, আচ্ছা। আর এইভাবে কাটা, এইভাবে কাটতে কাটতে ধরো 10টা, হুম।
আবার এভাবে 10টা, হুম। ওই এ কোনাতে ও কোনা, এই কোনাতে এই কোনা, এই কোনাতে এই কোনা, এই 4 কোনা একটা করে ঘের, সব নম্বরটা ওরা। আচ্ছা, ভালো কথা। ওই ওখানে এরকম এই মোটা মোটা গোরান কাঠের এরকম বড় বড় খাঁচা, হুম। এরকম লম্বা, এর থেকে একটু বড়, এই 4 হাত, মোটা 5 হাত, এরকম সব পোতা হয়। আর এই খাঁচার বাড়ি মেরেছিলাম, খাঁচা তুলে নিয়ে। আচ্ছা। তার মানে আপনি কিন্তু ওই কোপ মেরেছি এটা বলা যাচ্ছে না। আচ্ছা, বললে বললে আমার কেস জেল হবে? হয়ে যাবে। জেলে যাবে, মানে আপনার মেরে দিক বাঘ না মরুক, হ্যাঁ, এরকম আইন দেশে। আমি মধ্যে মরবো, বাদ জানা আমার নাম আছে, সরকার জানা। আচ্ছা। 4-5 বার এসে একই কথা বলি আর আসিনি। হুম। তারপরে ওই 18 দিন পরে বলে বাঘের বিষ আছে, বলে আমার এই নাভিতে 22টা ইঞ্জেকশন পাওয়া আছে, আচ্ছা, এধারে 11টা, এধারে 22 টেনশন দিতে হবে। একদিন পর দুটো করে, একদিন পর দুটো করে। আচ্ছা, তো দিয়ে সুস্থ হয়ে তারপর আমি গেছি 4-5 বার গেছি, জঙ্গলে নেমেছি, ঘুরেছি ফিরেছি। আল্লাহ আমাকে সেখানটা আমার আজ পর্যন্ত জঙ্গলে দিয়ে কোনো বাধা বিঘ্ন হয়নি। ঠিক আছে। সেই ভয়টা কি লাগে? না, সেই ভয়টা আমার লাগে না। আচ্ছা, সেই ভয়টা লাগে না, তাই তো? আচ্ছা, শুনেছি যে আপনার SIR এ আপনার নাম ডিলিট হয়েছে, যেহেতু ওটা বলা যায় না এখন, যেহেতু ডিক্লিয়ার হয়ে গেছে বলা যায়, ঠিক আছে? তো আপনি তো এই দেশেরই নাগরিক, এই দেশে আপনি জন্মেছেন, আপনার বাবা জন্মেছে, দাদু জন্মেছে, তো এখন আপনার এই যে নামটা ডিলিট হলো, তো এই ডিলিট হওয়ার পরে আপনি ট্রাইব্যুনালে অবশ্যই নাম টাম তুলেছেন, তো এখন কি আপনার সেই ভয় লাগছে যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে নাকি, এসব ভয়টা না, কি লাগে? ভয় আমার নেই, নেই না? আচ্ছা, আচ্ছা, ভয় আমার নেই, আমি তো একা। আচ্ছা, ছেলেপিলি বড় হয়ে গেছে, একটা ছোট ছোট ডিরেক্ট আছে, মানে যেখানে নিয়ে যাবে চ, হ্যাঁ। সেখানে থাকি। হ্যাঁ, যেখানে নিয়ে যাবে চল। জঙ্গলপতি লোক কোথায় নিয়ে যাবে? সেটাই, কত লোক নিয়ে যাবে? জঙ্গলপতি লোক, হ্যাঁ, এই মানে ওনার এই যে ঠাকুরদাকে মসজিদের জঙ্গল জমি পরিষ্কার জায়গা, করেছে। হ্যাঁ, এই এখানে আমাদের 3.5 বিঘে জমি, আমার দাদা, আর এই দাউদপুরে ছিল 3.5 বিঘে জমি, চল লোকে করে খাচ্ছে। তাই। সেখানে আর আমার যাওয়া, আমাদের কেউ যায় না, সেই জমি কিছু হাতে দেয় না। আর এই যে মসজিদটা পিছনে দেখছি, এটা ব্রিটিশ পিরিয়ডের মসজিদ, তাই তো? হ্যাঁ, এখন বর্তমানে আমি এই ধরুন ওখান থেকে ওই তারপরে কয়েক বছর জঙ্গল চললো, ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে তো জঙ্গল বন্ধ হয়ে গেল, আর যাইনি টাইনি, তো মসজিদে ঢুকলাম, তাই মসজিদে আগান আমি মহাদিনে আগান আগাম এই এই আপনার আর কাজ। কাজ কালাম করি। আর আপনার মিসেস মানে ওয়াইফ তো নেই, উনি তো না। চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, তাই তো? তো এখন সেই যৌবনের সেই সময়গুলো, জঙ্গলে যাওয়া, সেখানকার গাছপালা কাটা, এই বাঘের সঙ্গে লড়াই, সেই যে শক্তি আপনার ভিতরে সঞ্চয় ছিল, এখন কি এই বয়স যে হয়ে গেছে, এখন কি সেই শক্তি মনের ভিতরে আছে? না, নেই না? শক্তি অনেকটা কমে গেছে। হ্যাঁ, অনেকটা কমে গেছে। তখন আমার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো ছিল, এখন এই বয়সের সঙ্গে সঙ্গে শরীরটা ভাঙছে। তো এই যে এখানে আয়লা হয়েছিল, আয়লা হলে আপনার এই সাইডটা অত ভাঙেনি, তাই তো? ওই সাইডটা ভেঙেছে বেশি। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত সময় ব্যয় করে আমাদেরকে বাইট দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, সেই জন্য প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি এবং সফর বন্ধু চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং দীর্ঘায়ু কামনা করি, যাতে আপনার আগামী দিনগুলো খুবই সুন্দর এবং খুবই খুশির সঙ্গে কাটুক। আর আপনার এই যে SIR এ যে নামটা ডিলিট হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যে আপনার নামটা অবশ্যই উঠে আসবে, তো সেটা সময়ের অপেক্ষা। তো এখানেই আজকের এই কঠিন ইন্টারভিউ শেষ করছি। আর সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে একজন মানুষ তার জীবনে কত ঘটনাই না ঘটে, কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো পানিতে ডুবে মারা যাচ্ছে, কিন্তু আমরা এমন একটা ব্যক্তির সঙ্গে কথা বলেছি যিনি বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন। এটা সত্যি খুবই খুবই একটা রেয়ার ঘটনা, কারণ আমরা শুনেছি বা আমরা যে টাইগার যা ইতিহাস আছে, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সারা পৃথিবীর সবথেকে বড় বাঘ, এবং তার মুখ থেকে বেঁচে আসা খুবই কঠিন একটা বিষয়।
কিন্তু আমরা এমন একজন বীর পুরুষের সামনে বসে আছি যিনি সেই মহা কার্যটি করে আমাদের পাশে বসে আছেন। তো তাঁর পাশে বসে সত্যি নিজেরও প্রচণ্ড গর্ববোধ করছি আর প্রচণ্ড ভালো লাগছে। সবাই এই ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা ভালোবাসা দেবেন। আপনার কি কোনো ফোন নম্বর আছে? আচ্ছা, আপনার ফোন নম্বরটা বলুন, কারণ আমার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। হ্যাঁ, 90 64 95 27 88। তো আমার চাচার ফোন নম্বরটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই নম্বরে যোগাযোগ করে চাচার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর মোটামুটি চাচার এই যে জীবনের ঘটনা, সেটা তো আপনি চাচার মুখ জবানেই শুনলেন। তো অবশ্যই এই যে ফোন নম্বরটা দিলাম, আপনারা আবার এটা ভাববেন না যে চাচা সাহায্য চাইছে, এসব কিন্তু নয়। জাস্ট চাচা অত্যন্ত ভালো মানুষ। আর আমরা এখানে এসছি প্রায় বেলা 1:30টার দিকে। তখন থেকে চাচা আমাদের প্রচণ্ড আপ্যায়ন করেছে, প্রচণ্ড ভালোবাসা দিয়েছে। তো চলুন এখানেই ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবেন আর অল অপশানটা ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন, আসসালামু আলাইকুম, জয় হিন্দ, জয় ভারত।